নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আমার সাথে রয়েছে শুভ্রাংশু চ্যাটার্জি এবং বিশাখা রুদ্র। আমরা সকাল 11টা থেকে এমন একটা প্রতিবেদন দেখাচ্ছি, এমন একাধিক প্রতিবেদন দেখাচ্ছি যেটা মিনমিনে মিডিয়া দেখাচ্ছে না। মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করেছে। আপনারা জানেন যে জামাতিরা এপারে আসে, জামাতিরা এপার থেকে ওপারে যায়, মৌলবাদী ট্রেনিং চলে, এ সমস্ত কিছু আপনারা জেনেছেন, বুঝেছেন, পড়েছেন। ছবিতে দেখুন কত সহজে যাওয়া যায়, এবং বিশ্বাস করুন এরপরেও যদি সীমান্ত সিল না হয়, এরপরেও যদি দুর্ভেদ্য সীমান্ত না হয়, আমাদের বাংলাকে আর বাঁচানো যাবে না। আবার 46-47-এর সেই কালো দিনগুলো হয়তো আমাদের দেখতে হবে। বাংলাদেশিরা ওখানকার খাবে, এখানকারও খাবে। বাংলাদেশি জামাতিরা ওখানে মৌলবাদী যে বিষ ছড়াবে, এপারেও মৌলবাদী বিষ ছড়াবে। সীমান্তের ছবি যেগুলো আমরা দেখাচ্ছি, বাংলাদেশের যে নির্বাচনটা হলো, আমরা বারবার 3 দিন ধরে আলোচনা করেছি, আপনারাও নিশ্চয়ই আলোচনা করেছেন যে সীমান্ত লাগোয়া যে জেলাগুলো রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, খুলনা রয়েছে, সিলেট রয়েছে, রংপুর রয়েছে, এই সমস্ত জায়গাতে জামাতিদের প্রভাব বেড়েছে। এর মানেটা কি? এর মানেটা হলো জামাতিরা খুব সহজে নিজেদের দল বল নিয়ে 2026-এ বাংলার ভোটকে প্রভাবিত করতে পারেন বলে নির্বাচনের অংশগ্রহণকারী যারা বিরোধীরা তারা বলছেন। শুভ্রাংশু, আমি একটা জিনিস তোমার থেকে বুঝতে চাই, যে যত প্রতিনিধি আমাদের কাভার করেছে তারা তো মোটামুটি ধান ক্ষেত, নদী, নালাপথ এই সমস্ত দেখাচ্ছে। মানে এটা অনেকের কাছে, আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের কাছেও একটা বিস্ময়ের বিষয় যে আমরা নামে শুধু বর্ডার বলি, আসলে এগুলো সব ধান ক্ষেত, আসলে এগুলো সব নদী নালা, মানে কোনো কাঁটাতার নেই। শুভ্রাংশু, দেখো ময়ূক, আমি দাঁড়িয়ে আছি এখন রিপাবলিকের নিউজ রুমে। ঠিক, এই দেখো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, প্রোডাকশনের কাজ হয়। ফুল ফ্রেমে দেখি তোমায়। এই যে দেখো এখানে প্রোডাকশনের কাজ হয়, আমি এখানটায় দাঁড়িয়ে আছি। ঠিক ঠিক এখান থেকে আমি হেঁটে হেঁটে চলে গেলাম কোথায়, গ্রাফিক্সের দিকে। ঠিক, আবার হেঁটে হেঁটে চলে এলাম প্রোডাকশনের দিকে। কতক্ষণ লাগলো? কিছুক্ষণ, 10 সেকেন্ড লাগলো। এবার বাংলাদেশ এবং বাংলার, পশ্চিমবঙ্গ এবং ভারতের যে সীমান্ত 2216 কিলোমিটার, এই যে বিশাল সীমান্ত, এবং এই সীমান্ত অঞ্চল বরাবর যে একটা রেখা তৈরি করা যায়, গোটা রেখাটায় কারা জিতছে? জামাতিরা। জামাতের মূল মন্ত্র কি, তাদের জপ মন্ত্র কি? পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, লস্করি তৈবা লস্করি তৈবা লস্করি তৈবা, আল কায়দা আল কায়দা, ওদের গোটা মন্ত্রটাই ওটা। ওরা তীব্র অশিক্ষা এবং গোঁড়ামি এবং মৌলবাদকে ভর করে তারা থাকতে যাচ্ছে, এবং তারা জিতেছে কোথায়? এই সীমান্ত বরাবর। এবং এটাই ভয়ের। আর আমি এর আগেও বলেছি, এই সীমান্ত অঞ্চলে কারা মিটিং করে গেছে জামাতের লোকেদের সঙ্গে? লস্করে তৈবার নেতারা। তারা বারবার সীমান্ত বরাবর মিটিং করে গেছে, এবং তার ফলও মিলেছে। সেই সীমান্ত অঞ্চলটায় জিতে গেছে কারা? জামাতিরা। ঠিক। এবং তার আমরা প্রত্যক্ষ প্রভাব দেখতে পেলাম। আমরা প্রত্যক্ষ প্রভাব কি দেখতে পাচ্ছি? আমাদের পলাশ গিয়েছিল নদিয়ার বর্ডারটাতে, 100 মিটারও দূরে নয়। আমি সেই ছবিটাও দেখাতে বলবো, পথ পথ করে উঠছে জামাতিদের পতাকা। ঠিক। আমি শুভ্রাংশু তোমাকে একটু থামাচ্ছি। দেখো, এই যে করিমপুর সীমান্ত, এই যে বিভিন্ন সীমান্ত যেগুলো, সেই সীমান্ত এই মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি, কোথাও জামাতের পতাকা উঠছে, কোথাও ভোট হয়েছে, ভোটে জামাতিদের হয়ে অংশগ্রহণ করেছে যারা, তাদের ছবি দেখা যাচ্ছে। এই যে রংপুর সীমান্ত, ওপারে উঠছে জামাতের পতাকা। এটার মানেটা কি? মানে আপনার দোরগোড়ায় জামাতিরা পৌঁছে গেছে। যদি আপনি, মানে আপনার পাশের বাড়িতে যদি বাঘ ভাল্লুক হায়না থাকে, হয় আপনার ঘরটাকে আপনাকে নিরাপদ করতে হবে, নয়তো ওদের বাড়িতে খাঁচা তৈরি করতে হবে। এটা যদি চলতে থাকে, বাঘ ভাল্লুক হায়নার থাবা কিন্তু আপনি খাবেন, আমি খাবো। দীপাঞ্জন চক্রবর্তী আছে আমাদের সাথে, কিন্তু তার আগে বিশাখার কাছে যাব। একদমই তাই। তুমি ময়ূক যে কথাগুলো বলছিলে, যে ছবিগুলো দেখাচ্ছিলে, সেগুলোকে যদি আমি একসঙ্গে রাখি তাহলে কতগুলো ইকুয়েশন সামনে আসে। আমরা দেখেছি যে এর আগে জামাতি জঙ্গিরা, আমি অনুপ্রবেশকারী খুব সচেতনভাবে বলছি না, এরা জামাতি জঙ্গি। এই জামাতি জঙ্গিরা আগে যখন তারা সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশে আসতে পারেনি, তখনও কিভাবে লুকিয়ে লুকিয়ে ওপার থেকে এপারে আসতো, আমাদের পশ্চিমবঙ্গে আসতো। আর এখন তো তারা ভোটে বিরোধী শক্তি বাংলাদেশে। তাহলে এখন যখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে বেশ কিছু জেলায় তারা রীতিমতো ভোটে জিতেছে, ভালো আসন পেয়েছে, সেই জায়গা থেকে তারা
কিভাবে আরো বেশি করে ঢুকবে সেই পথ তো আরো প্রশস্ত হয়ে গিয়েছে, অনুপ্রবেশের পথ তো আরো প্রশস্ত হয়ে গিয়েছে। আর তার জেরে স্বাভাবিকভাবেই মানুষ তারা রীতিমতো ভয়ে রয়েছেন, যারা এপার বাংলায় রয়েছেন বলছেন কাঁটাতার লাগানো প্রয়োজন। দেখুন সেই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন। দাঁড়িয়ে রয়েছে উত্তর 24 পরগনার টাকি শহরে। এই টাকি শহরের যে ইছামতি নদী, নদীর ওপারেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সম্প্রতি বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে, অর্থাৎ বিএনপি সরকার গঠন করছে। তার পাশাপাশি জামাত ইসলামী কিন্তু মানে বেশি করে মানে ফলাফলে তারা কিন্তু জিতে বেশ কিছু প্রায় 65টার বেশি তারা আসন পেয়েছে। তারা এই সমস্ত আসনগুলো পেয়েছে একদম কিন্তু এই পশ্চিমবঙ্গের মানে সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি জেলাতে, যা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে গোয়েন্দাদের। তার কারণ জামাত ইসলামীরা এর আগে বাংলাদেশে এই এত সংখ্যক আসন না পেয়েও তারা কিন্তু একাধিক নাশকতার ছক তৈরি করেছিল এবং তারা একাধিক অবৈধ কাজকর্ম কিন্তু করেছিল আমাদের এই রাজ্যে। এমনটাই কিন্তু সেই ছবি কিন্তু বারবার করে কিন্তু আমাদের মনে প্রকাশ্যে এসেছে। কিন্তু কড়া ব্যবস্থা কিভাবে নেবে বিএসএফ, তার কারণ একটাই হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্য সরকার কিন্তু কেন্দ্রকে জমি হস্তান্তর না করার ফলে কিন্তু সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার লাগাতে পারছে না। এই যে সেই কাঁটাতার কোনো রকমে বাঁশের নড়বড়ে খুঁটি, এই যে নড়বড়ে মানে মোর্চে ধরা যে তার, সে তার কিন্তু রয়েছে, কার্যত যে কাঁটাতার নেই। যে সীমান্ত লাগোয়া পুরো যে জায়গা, কোনো জায়গাতে কিন্তু একটুও কিন্তু কোনো কাঁটাতার নেই। বিষয় এই সমস্ত নাশকতার ছক থেকে কিভাবে পশ্চিমবঙ্গ তথা দেশকে রক্ষা করতে পারবে প্রশাসন, কবে রাজ্য সরকার কেন্দ্রের হাতে অর্থাৎ বিএসএফের হাতে জমি দেবে, কবে কাঁটাতার লাগানো হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের বাসিন্দারা। সীমান্তবর্তী টাকি শহর থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। আমাদের সাথে দীপাঞ্জন চক্রবর্তী এবং কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে প্রথমেই যাচ্ছি। একটাই প্রশ্ন আমার, এতদিন শুনেছেন, এতদিন পড়েছেন, এতদিন ভেবেছেন, একদম স্পষ্টভাবে দেখুন দীপাঞ্জন দা, স্টুডিওর এক কোণা থেকে আরেক কোণায় যেতে যতটা সময় লাগে ঠিক ততটাই সময় কাঁটাতারবিহীন ভারত থেকে বাংলাদেশ যেতে লাগে। আমি এই পাটা দিলাম ভারতে, এই পাটা দিলাম বাংলাদেশে। ঠিক এভাবেই যেভাবে ভিডিওগুলো আসে সেরকমভাবে রিপাবলিক বাংলা দেখাচ্ছে। আর আমাদের বাংলার কোনো হেলদোল এখনও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই 12টা 10 অবধিও সম্পূর্ণ জমি দিয়েছেন, আমাদের কাছে কোনো আপডেট নেই। দেখো ময়ূক, আমি তোমাকে প্রথমেই কয়েকটা কথা খুব বলি, গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো এটা। সেটা হচ্ছে 1 নম্বর, পৃথিবীতে একমাত্র লক্ষ্য জিহাদ। সেই জিহাদের লক্ষ্যে কিন্তু বহু অর্গানাইজেশন কাজ করে, আল কায়দা বলো, জৈশ বলো, লস্কর তৈবা বলো, এই অর্গানাইজেশনগুলোকে একটা ছাতার নিচে নিয়ে আসে আইএসআই। এবং আইএসআই এর বিভিন্ন রাষ্ট্রে এই জিহাদিদের চাষাবাস করার জন্য তাদের দরকার হয় পলিটিক্যাল ফেস। সেটা পাকিস্তানের পলিটিক্যাল ফেস কিন্তু কখনো পাকিস্তান পিপলস পার্টি, কখনো ইমরান খানের তেহরিকে ইনসাফ তারা ইউজ করে যাতে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টে এই জিহাদের চাষবাসটা বেশি হয়। পূর্ব প্রান্তে তাদের নাম কখনো হয়ে যায় বিএনপি, কখনো হয়ে যায় জামাত এবং কখনো হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সমস্যাটা সব জায়গায় এক। এই যে তুমি বললে হেলদোল নেই, নিশ্চিতভাবে হেলদোল আছে, কিন্তু জিহাদিদের পক্ষে। তুমি কি ভাবো, এই যে আমি সেটা বারবার বলি, এই যে 5,700 কোটি টাকা মাদ্রাসার জন্য উনি ইনভেস্ট করছেন বা উনি অ্যালোকেট করছেন বাজেটে, আর পুলিশের জন্য 3,000 কোটি টাকা, কেন? তোমার কি মনে হয় যে এই জিহাদি সংগঠনগুলো এই পশ্চিমবঙ্গ সরকারের 5,000 কোটি টাকার অপেক্ষায় বসে থাকে? না, ওরা লক্ষ লক্ষ কোটি টাকা ওদের আছে। কিন্তু এটার দ্বারা একটা মেসেজ যায়, সরকারি শিলমোহর পড়ে যে এই জিহাদি মৌলবাদী ইসলামিক মৌলবাদী সংগঠনকে পেছনে এই একটা রাজ্য সরকার রয়েছে। এটা মারাত্মক। এটা শুধুমাত্র জমির প্রশ্ন নয়, এটা অনেক সুদূর প্রসারী এবং সেটার ফল মানে আপনি দীপাঞ্জন চক্রবর্তী যে কথাগুলো বলছেন আপনার ব্যক্তিগত কথা হতে পারে, কিন্তু একটা যে বিষয় সেটা মারাত্মক। মানে আপনি বলছেন এই যে মোট সীমান্ত 2,217 কিলোমিটার,
কাঁটাতারহীন সীমান্ত প্রায় 569 কিলোমিটার, মানে এই 569 কিলোমিটার হচ্ছে সন্ত্রাসবাদীদের এন্ট্রি পয়েন্ট। এই 569 কিলোমিটারের যে কোনো একটা জায়গা দিয়ে তারা ঢুকতে পারে, তার মানে না 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 না, শুধু এখন নয়। কারণ কাঁটাতার 570 রয়েছে তুমি এখন মোটামুটি হিসাব দেখছো। অন্যান্য জায়গাতে 1000 না, 1500 কিন্তু কাঁটাতার সেটা দেওয়া তুমি হয়ে এখন গেছে। বলছো। ময়ূক, তুমি সেটা এখন বলছো, তুমি 15 বছরের হিসাব দেখো। তোমার কি মনে হয় ঘুম থেকে উঠলেন কালীঘাটের আলিপিসি এক কাপ চা খেয়ে বলেন আজকে জিহাদিদের নামিয়ে দাও? তা নয়, 15 বছর ধরে এটা হয়েছে এবং 15 বছর ধরে ওনাকে সরকারে রাখার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে এই মৌলবাদীরা বা দুধেল গাইরা, এবং উনি তারা সেটা রিপে ব্যাক করছেন। তো 570 দেখলে হবে না, তোমাকে পুরো 1500 কিলোমিটার দেখতে হবে, 15 বছর দেখতে হবে, সরকার প্রশাসনের সহায়তাটাকে দেখতে হবে, তাহলে বোঝো যে আজকে পশ্চিমবঙ্গ কোন আগ্নেয়গিরির উপরে বসে আছে। বেশ, আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর থেকে একটা প্রতিক্রিয়া নেব পরের প্রতিবেদন দেখার আগে। কর্নেল চৌধুরী, আপনি যে কথাগুলো খুব স্পষ্টভাবে বলছিলেন, তার মধ্যে থেকে একটা খুব স্পেসিফিক জায়গা আমার কানে লাগলো। এই জামাতিদের, এটা দীপাঞ্জন দাও বলছে, এই জামাতিদের একটা নির্দিষ্ট মাকসাদ রয়েছে, একটা টার্গেট রয়েছে, এবং তাতে আমাদের এপারের ছেলেমেয়েদেরও মগজ ধোলাই করার প্রভূত সম্ভাবনা রয়েছে। এটা কি ঠিক? কারণ আমাদের ভাষা এক, আমাদের কালচারাল কিছু কিছু মিল রয়েছে, খাই মোটামুটি ভাত ডাল আমরা এপার ওপার, সব সহজভাবে র্যাডিকালাইজ করা যাচ্ছে। ময়ূক, আপনি যেটা নিয়ে সকাল থেকে চর্চা করছেন, এই ইতিহাসের বোঝা আমরা নিয়ে চলেছি 17ই অগস্ট 1947। একজন স্যার সিরিল র্যাটক্লিফ 5 সপ্তাহের মধ্যে উইদিন 5 উইকস একটা লাইন টেনে দিয়েছে। একদিক বাংলাদেশ হয়ে গেছে তখন পূর্ব পাকিস্তান আর ভারতবর্ষ, একটা লাইন, সেই লাইনটা কারোর উঠোনের ওপর দিয়ে গেছে, যেটা আপনি বারবার দেখাচ্ছেন, কোনো নদী, কোনো চাষবাসের জায়গা, তার উপর দিয়ে একটা লাইন টেনে দিয়েছে। গ্রাউন্ডে কেউ চেক করেনি, যেটা অনেকটা বেশি, যেটা আপনি বারবার প্রথম থেকে বললেন পাঞ্জাবে হয়েছে এবং ওটা সিল্ড হয়েছে। সেই জায়গা থেকে বুঝতে হবে যে আমাদের আজ পর্যন্ত যে কমপ্লিট ইন্ডো বাংলা বর্ডার 4096 কিলোমিটার, আসাম কমপ্লিট 4096 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবাংলা 2217 কিলোমিটার, বহু জায়গায় এখনো কাঁটাতার, আমরা বলছি বর্ডার ফেন্সিং হয়নি। তবে কাঁটাতার ইজ নট দ্য অনলি অবজেক্টিভ। একটা বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, অর্থাৎ বর্ডার ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা শুধু কাঁটাতারের ওপর হয় না। এটা অনেক জায়গায় নদী আছে, সে তার উপর তার কাঁটাতার নেই, সেখানে আপনি যেটা দেখালেন কয়েক মিনিটের মধ্যে এপার ওপার যাওয়া যায়। টাকির ইছামতির এই পার ওই পার যখন ইচ্ছে যাওয়া যেতে পারে, যদিও সেখানে পেট্রোলিং চলে। তো হয় এখানে একটা ইলিগাল ইনফিল্ট্রেশন হয়, এবং জামাতের একমাত্র অবজেক্টিভ সেটাই। এবং আপনার যেটা নিয়ে আপনি আমার প্রশ্ন করলেন যে এটা কি ইজিলি র্যাডিকালাইজ করা যায়, মৌলবাদী শক্তি এই পারে কি সোজাভাবে আসা যায়? হ্যাঁ, সোজাভাবে আসা যায় বলেই আমরা কালিয়াচক, এই মালদায় ব্লক 1 ব্লক 2, আপনার অনেক জার্নালিস্ট যারা যাচ্ছেন আজকে এই চিত্র আমাদের সামনে ধরে তুলছেন। আমরা অনেকে জানি, কিন্তু পশ্চিমবাংলার 10 কোটি মানুষের দেখা উচিত কিভাবে যে এরা এপার ওপার করতে পারে, যেটা আপনারা সকাল থেকে দেখাচ্ছেন। মুর্শিদাবাদ আমরা দেখেছি, আমরা খাগড়াগড় দেখেছি। অনেকে বলবে রিপাবলিক বাংলা গল্প বানায়, রিপাবলিক বাংলা গল্প বানাচ্ছে না, আপনাদের সামনে কয়েকটা সত্য তুলে ধরছে, এবং ক্যামেরা মিথ্যে বলে না। এবং জামাত 40%-এর ওপর এইসব জায়গায় ভোট পেয়েছে, এগুলো সব সত্যি কথা। এবং কারা ভোট দিয়েছে এই কথাটা ময়ূক পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে হবে, কারা? জামাতে একটা লিডার তো অনেক জায়গায় আছে, সব জায়গায় পাইনি। তবে এই যে বর্ডার এরিয়ায় যারা বাস করছে বাংলাদেশের তরফ, এই সাতক্ষীরা বলুন, রাজশাহী বলুন, চাঁপাইনবাবগঞ্জ বলুন, কারা ভোট দিয়েছে? এই যে 41% ভোট ছিল তারা জামাতের পক্ষে, তো জামাতের পক্ষে কারা? এই প্রশ্ন চিহ্ন, বড় প্রশ্ন চিহ্ন আমি রাখলাম, জামাতের পক্ষে কারা? দীপ্তাংশু বাবু, একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে, গত 10-12 বছরের মধ্যে আমাদের সামনে, আমরা তো এখানে চাকরি করি, কলকাতাতেই চাকরি করি, দেখা যাচ্ছে ভাষাগত জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। খুব ধীরে ধীরে লয়ে একটা কিছু মানুষের ভাষা অন্যরকম হয়ে যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পেলাম, এসআইআর হওয়ার পর বহু মানুষ এখান থেকে চলে যেতে বাধ্য হলো, পালালো, তো মিছিলের মতো মানুষ গেল। এইটা কি সেই জামাতের দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, যে ধীরে ধীরে পশ্চিমবাংলাটাকেও একটা উগ্রপন্থীদের যে কাজ কারবার করা যায়, যেভাবে উগ্রপন্থীরা জাল বেচোয়, ঠিক সেভাবে কি জামাত চেষ্টা করে যাচ্ছে? এবং এবার ভোটে
এবার ভোটে বাংলাদেশে পুরোটা দখল করতে না পারলেও সীমান্ত বরাবরই দখল করে পশ্চিমবঙ্গের কাছে কি আরেকটা থ্রেট তৈরি করে দিল, মানে একটা কি ভয়ের অবস্থা তৈরি করে দিল। আমি যেটা বুঝতে পারছি, এসআইআর না হলে আমাদের চোখটাই খুলতো না যে এত লোক, এবং তাদের আপনারা যদি যে কেউ দেখে বাইরে রাস্তা হাঁটে কলকাতা বা এইসব অঞ্চলে, ভাষার পরিবর্তন হয়ে গেছে, তার চালচলনের পরিবর্তন হয়ে গেছে, সামান্য সামান্য ক্ষেত্রে পোশাকের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই জায়গাটায় কি এই দীর্ঘমেয়াদী জেহাদি চিন্তাভাবনার কোনো ফসল জামাতের এটা? একদম দীর্ঘমেয়াদী একটা তো টেমপ্লেট কাজ করছে। সাধারণ মানুষ দেখলে ভাববে গল্প বলছে, সাধারণ মানুষ দেখলে বলবে সবই তো ভালো, আজকে সকাল হয়েছে, বেরোচ্ছি, ঘুরছি, খাচ্ছি, কেউ আমায় তো ছুটছে না, এরম ভাবে কেউ কাউকে ছোবে না। কিন্তু একটা যদি বিস্ফোরণ হয়, কয়েক হাজার লোক, কয়েকশো লোক মারা যাবে, সাধারণ নিরীহ মানুষ। পেহেলগাঁও দেখে দেখে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বলছেন, একদম জামাতের একটা টেমপ্লেট আছে, এবং টেমপ্লেটের পেছনে কেউ না কেউ তাদের হাতে লাগামটা আছে। এখানে আইএসআই হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, জামাতকে রিসোর্স পৌঁছচ্ছে, একটা লাগাম ধরা আছে, এবং জামাত তাদের কথাই এই কাজগুলো করছে। দুই, কেন্দ্রে পুরো নিজের কোনো দায়িত্ব নেই, গা ঝেড়ে দিচ্ছে, এটাও ঠিক নয়। আমরা রাজ্য যেমন জমি দিচ্ছে না, বর্ডার ম্যানেজমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার তার কেন্দ্রের দায়িত্ব, এটা ভারতের ব্যাপার। আপনি প্রথমে শুভ্রাংশু বাবু বলেছেন কোন রাজনৈতিক দল এলো গেল অথবা থাকলো, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি অ্যান্ড সভারেনিটি, এইটা ইম্পর্টেন্ট। এবং তার জন্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অথবা যাদের দায়িত্ব বর্ডার ম্যানেজমেন্ট, হোম মিনিস্ট্রি, আমরা শুনছিলাম যে যেভাবে আপনি বলছিলেন, এবং কিছুক্ষণ আগে আমরা আমাদের অপর গেস্টের কাছ থেকেও শুনছিলাম যে দীপাঞ্জন চক্রবর্তী, তিনিও বলছিলেন যে কিভাবে আইএসআই এর হাতে একটা রাশ রয়েছে, আর আপনি যেটা বলছেন অন্য কোনো অদৃশ্য শক্তির হাতে এই জামাতের রাশ এতদিন ধরে ছিলই, এবার তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশে যেখানে জামাতের উত্থান, জামাতের ক্ষমতা বৃদ্ধি, তাতে সিঁদুরে মেঘ দেখছে সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির বেরুবাড়ি। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোর কথা বলছিলাম, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে জলপাইগুড়ি, যে জায়গায় চিকেন স্নেক আর একটু হলেই আমরা দূরে গেলেই পেয়ে যাব সেই শিলিগুড়ি করিডোর, সেখানে বেরুবাড়ির মানুষ তারা কিন্তু রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে, কারণ মাথা তুলেছে ইতিমধ্যেই ওপার বাংলায় জামাতিরা। সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কোনো কাঁটাতার নেই, সেই সুযোগেই ভারতে প্রবেশ করে নাশকতার ছক কষতে পারে এই জামাতরা, সেই আশঙ্কাই এখন বেরুবাড়ির বাসিন্দাদের মাথা ব্যথার কারণ। জামাতেরও উত্থান হয়েছে, এবং এই যে ভারতের সীমানাবর্তী গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামে কিন্তু জামাতের উত্থান রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি, একেবারে মানে বর্ডার এরিয়ায়, 0 পয়েন্ট বলা যায় যেতে পারে, একেবারে সীমানাবর্তী এরিয়ায়, কিছু দূরেই কিন্তু বাংলাদেশ, এবং এই সমস্ত এলাকা দিয়েই কিন্তু কাঁটাতারের বেড়া নেই। ভারতের বেরুবাড়ির ওপারেই বাংলাদেশের পঞ্চগড়, তার পাশেই নীলফামারী এক আসন। বাংলাদেশের সাধারণ নির্বাচনে এই নীলফামারীতেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী, তাতেই অনুপ্রবেশ ও নাশকতার কালো মেঘ দেখছে এলাকাবাসী। বর্ডার লাগোয়া এলাকায় আমাদের কাঁটাতারের বেড়া নেই। বিভিন্নভাবে বাংলাদেশের জামাতি লোকেরা আছে আমাদের এখানে, বিভিন্নভাবে আমাদের ডিস্টার্ব করছিল। বেড়াটার জন্য তো আমরা সবাই একমত যে বেড়াটা হোক দ্রুতগতিতে হয়েছিল। আমরা সবাই নবজন করে দিয়েছি, সার্টিফিকেট, যার জমি আছে, আমাদের ভিতরে জমি আছে, আমরা নবজন সই করছি। বেরুবাড়ি সীমান্তের প্রায় 1 কিলোমিটার নেই কাঁটাতারের বেড়া। বাংলাদেশের দিকে ভারতের 6টি গ্রামও রয়েছে এই এলাকায়। শেষ কয়েক মাসে বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছে প্রায় 20 জন অনুপ্রবেশকারী। অর্থাৎ বেরুবাড়ি দিয়েই ভারতে অনুপ্রবেশের করিডোর তৈরি করেছে জামাতিরা। এবং কাঁটাতারের বেড়া না থাকার কারণেই কিন্তু এখান দিয়ে ব্যাপক অনুপ্রবেশ হচ্ছিল, এবং যার থেকে এই এলাকার বাসিন্দারা কিন্তু যথেষ্ট আতঙ্কে ছিলেন। সমস্যার সুরাহা চান গ্রামবাসীরাও। কাঁটাতারের জন্য জমি দিতেও রাজি তারা। তা সত্ত্বেও সীমান্তে কাঁটাতার বসাতে কেন এত অনীহা? এলাকার লোকজন সবাই এলসি দিয়ে দিয়েছে জমি, এবং আমি জানি যে কেন্দ্রীয় সরকারও 4,500 কোটি টাকা
এই 475 কিলোমিটার বেড়ার জন্য বরাদ্দ করেছেন, কিন্তু এই বেড়া কিন্তু এখনো দিয়ে উঠতে পারেনি, কারণ এই জমি হস্তান্তর রাজ্য সরকার এখনো বিএসএফকে করেনি। জামাতের এই উত্থান গোয়েন্দাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। এই অরক্ষিত এলাকা দিয়েই এবার জঙ্গি ও রোহিঙ্গা অনুপ্রবেশ করাবে না তো জামাতিরা? এবং ওপারেই বাংলাদেশ, এপারে ভারত, এবং এই যে এই গোটা এলাকা জুড়ে কিন্তু এখন যথেষ্ট আতঙ্কের পরিবেশ। তেমনি বিএনপি ক্ষমতায় আসে কিন্তু কিছুটা হলেও স্বস্তিও তাদের ফিরেছে। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সুবিরেশ, রিপাবলিক বাংলা। আমরা যেটা দেখলাম, সুবিরেশ জলপাইগুড়ি বেরুবাড়ি এই যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা নিয়ে বলছিল বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিছুটা দূরে চিকেন নেক্স আছে এবং ওই জায়গাটায় জামাতিদের যে উত্থানটা হচ্ছে, আমরা এর আগে যখন প্রথম দিকে জামাতিরা হামলা করছিল রিপাবলিক, আমরা সেই ছবি দেখিয়েছি, আমরা এখনও সেই ছবি দেখাতে পারি কারণ আমাদের লাইব্রেরিতে সব ছবি রাখা আছে। কিন্তু এরপরে যেটা হচ্ছে, এখন ওখানে আবার জামাতিরা নিজেদের প্রচণ্ডভাবে উত্থান হচ্ছে, বাড়ছে লোকজন, এবং এদিকে মানুষ ভয় পাচ্ছে, যেমনটা ভয় পাচ্ছে কোচবিহারে। এই কোচবিহারে এই যে গোটা জায়গাটা, সীতায়, গীতলদহ, শীতলকুচি, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা বাংলাদেশের বর্ডার, এদিকে 3 বিঘা, এই 3 বিঘা নিয়ে আমরা একের পর এক স্টোরি করেছিলাম, এখানে ছিটমহল ছিল। কিন্তু তারপরও যেটা হচ্ছে, আমরা ওই ছবি দেখিয়েছি এবং যেটা দেখতে পাচ্ছি, ওখানে যখন জামাতিদের আবার বিপুল উত্থান হয়ে উঠেছে, ঠিক সেই সময়টাতে 3 বিঘার যারা মানুষজন, তারা তো আগে থেকেই জানে কি প্রবলেম আছে ওখানে, জামাতি মানে কি বজ্জাত, তারা সব ভালো করে জানে এবং তারা ভয় পাচ্ছে। ওখানে আমাদের রিপোর্টার গিয়েছিল বাপ্পা, তো সে ওখান থেকে একটা প্রতিবেদন করেছে। এবার সাধারণ মানুষের কাছে আমরা যেটা বলবো যে সাধারণ মানুষ ওখানে যারা আছে তারা কতটা ভয় পাচ্ছে, কতটা আতঙ্ক আছে, তারা বুঝতে পারছে যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া যায়, যদি কঠোরভাবে না দেখা যায়, যদি এখনকার মতন 519 কিলোমিটার না 570 কিলোমিটার বর্ডার ছেড়ে দেওয়া যায় কাঁটাতার ছাড়া, তবে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তারা হারে হারে বুঝেছে। আমরা দেখব সেই প্রতিবেদনটা। আমরা বর্তমানে রয়েছি 3 বিঘা সংলগ্ন নাকাটের বাড়ি এলাকা, আর এর সাথেই রয়েছে একদম পাশেই একদম ঘেঁষা বাংলাদেশ। এই যে লোকগুলো, ওই যে মাথায় নিয়ে যাচ্ছে এক ব্যক্তি, কিছু তিনিও কিন্তু বাংলাদেশের, এবং ওই যে লোকগুলো চলছে সেগুলো কিন্তু বাংলাদেশের সমস্ত। আর এই যে যদি দেখাতে বলি যে ফ্ল্যাগ শুদ্ধ ফ্ল্যাগ নড়ছে, সেখানটায় দেখা যাচ্ছে একটা পয়েন্ট, ওটাই কিন্তু 0 পয়েন্ট, সেখানটায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা লাস্ট। এদিক দিয়ে ফেন্সিং নেই বলেই চোরাচালানকারীরা সক্রিয় মারাত্মকভাবে, তারা কিন্তু যে কোনো সময় রাতের অন্ধকারে চলে আসে, এখানটায় এসে লুটপাট চালায় বলেও গ্রামবাসীরা জানাচ্ছেন। এমনটাই কিন্তু এখানকার অভিযোগ, এবং তারা বলছেন যদি এখানটা ফেন্সিং হয় তাহলে খুবই তাদের সুবিধা হয়, কারণ হলো রাতের ঘুম তাদের থাকবে। কিন্তু তারা চাইছেন যে এখানটায় ফেন্সিংটা হোক এবং তারা নিরাপত্তায় থাকবেন বলেই তারা জানাচ্ছেন। 3 বিঘা থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। আমরা দেখলাম, আমরা বুঝতে পারছি, আমরা সেই খবর দেখাচ্ছি, আমরা দিনের পর দিন সেই খবর দেখাচ্ছি। কিন্তু আমাদের রাজ্য যারা রাজ্যের মাথা, তারা কি বুঝতে পারছে? বুঝতে পারছে না বলেই হয়তো তেমনভাবে ব্যবস্থাটা নিচ্ছে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। কেবলমাত্র ভোটে জেতার কথা ভেবে এটাকে ছেড়ে দেওয়া যাবে না। শামশেরগঞ্জের পরও আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু তারপরও বেলডাঙ্গা হয়েছে, এনআইএ আসতে হলো। আমাদের এটা ভাবতে পারছি না কেন? আমি দীপঙ্কর বাবুর কাছে যাব। দীপঙ্কর বাবু, কেন আমরা ভাবতে পারছি না? আমরা যেটা কথা বলছিলাম, আমরা যে কথাটা বলছিলাম, আমরা ওখানে আমাদের 2জন আছেন, দীপ্তাংশু বাবু আছেন, দীপাঞ্জন বাবু আছেন। তো আমরা এই মুহূর্তে আমরা দীপাঞ্জন বাবুর কাছে যাব। আমরা কেন এখন এটা ভাবতে পারছি না? তো দেখুন, ব্যাপারটা হচ্ছে দুটো অংশ, আমরা বলতে দুটো অংশ। একটা হচ্ছে যারা প্রশাসনে রয়েছে, যারা ক্ষমতায় রয়েছে, শাসনে রয়েছে, তৃণমূল দল, তাদের সরকার, মুখ্যমন্ত্রী, তার প্রশাসন, এরা আমার আপনার থেকে অনেক বেশি করে বুঝছে, কারণ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তারা এই বৃহত্তর পরিকল্পনার একটা অংশ। আর বাকি রয়েছে এবার আমরা সাধারণ মানুষ, কমন স্টুপিড কমন ম্যান, আমরা বুঝতে পারছি না। কারণ ওই যে বললাম, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সব থেকে বড় হাতিয়ার কিন্তু জনসচেতনতা বা পাবলিক অ্যাওয়ারনেস। সেটা বাংলার মানুষের ভয়ঙ্কর রকমের কম।
এর কারণ শুধু আজকে নয়, ৭৭ সালের পর থেকে বাংলায় রাষ্ট্রবাদ বা রাষ্ট্রীয় চেতনাটা বাংলায় প্রায় মার্জিনালাইজ হয়েছে। এবং এটা ওই ৭৭ সাল থেকে বাম জমানায় আন্তর্জাতিকতাবাদ আমাদের এত শেখানো হয়েছে যে আমরা গাজা প্যালেস্টাইন নিয়ে লাফালাফি করব, কিন্তু হামাস যখন আমার পাশের রাষ্ট্রে বাংলাদেশে এসে পতাকা ওড়াবে এবং পশ্চিমবঙ্গে ঢুকবে, সেটা নিয়ে আমরা চিন্তা করব না। আমি ধন্যবাদ জানাই রিপাবলিক টিভিকে, কে একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কাজ, পাবলিক অ্যাওয়ারনেস এটা আপনারা করছেন। দেখুন, সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার, শাসক দল, তাদের একটা মাত্র এজেন্ডা, সেটা হচ্ছে লুটে পুটে খাওয়ার, দুর্নীতিতে ডুবে যাওয়া। এই লুটে পুটে খাওয়ার জন্য তাদের শাসন ক্ষমতা থাকতে হবে। আর শাসন ক্ষমতা থাকতে গেলে নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের দুধেল গাইদের ভোটটা নিশ্চিত করতে হবে। ভোটের দিন যে খুলেআম গুন্ডাগর্দি হয়, খুন জখমা, সেটা এদের দিয়ে করাতে হবে। তার জন্য তারা এদের বৃহত্তর পরিকল্পনাটা জেনেও চোখ বন্ধ করে রয়েছে, যতটা সম্ভব পরোক্ষ সমর্থন দিচ্ছে, ৫,৭০০ কোটি টাকা বাজেটও বরাদ্দ করে দিচ্ছে। মানুষকে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। এই যে আপনারা বলছেন কালো মেঘ দেখা যাচ্ছে, আমি আমার ৩৫-৩৭ বছরের অভিজ্ঞতায় বলি, জিহাদিরা, সন্ত্রাসবাদীরা তখন দেখাবে আপনাকে যখন ওরা যতটুকু দেখাতে চাইবে। এমন ভাবার কোনো কারণ নেই যে জিহাদিদের বারবারন্ত, মৌলবাদের বারবারন্ত বা জামাতের নিঃশ্বাস ফেলা, মানে আমার তার দীপাঞ্জন বাবু, তার মানে যেটা হচ্ছে জেহাদিরা আমাদের মাঝে মাঝে তাদের ঝলক দেখাচ্ছে। এবং সুতরাং আমরা এই জায়গাটায় যেটা ভয়ের, এই ঝলকটা আমরা চিনতে পারছি না, নাকি না চীনেও বিশাখা আমরা এটা যেটা হচ্ছে, আমরা ঝলকটা দেখে বুঝতে পারছি কিন্তু চিহ্নিত করতে পারছি না, অথবা ইচ্ছে করে আমরা চালাকি করছি আমাদের সরকার টিকিয়ে রাখার জন্য। একদমই তাই, তুমি যে কথাগুলো বলছিলে, এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তাঁরা যে বিষয়টা নিয়ে বলছিলেন তারই কিছু কিছু উদাহরণ আপনাদের সামনে এবার আমরা তুলে ধরবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝাউডাঙ্গা আর আংরাইল সীমান্ত। কেন বলছি ঝাউডাঙ্গা আর আংরাইল সীমান্তের কথা? কারণ উত্তর ২৪ পরগনার ঝাউডাঙ্গা আংরাইল সীমান্ত এমন একটা জায়গায় রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বাসিন্দারা যে পরিস্থিতিতে রয়েছেন, সেখানে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকার সঙ্গে সঙ্গে এই দুটো এলাকাতেও পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলা। পশ্চিমবঙ্গে যারা রয়েছেন সেখানে উত্তর ২৪ পরগনার একদিকে রয়েছে ঝাউডাঙ্গা আর অন্যদিকে রয়েছে আংরাইল সীমান্ত। আর অন্যদিকে বাংলাদেশের শার্শা উপজেলা, সেখানে জয়লাভ করেছে ভারত বিরোধী জামাতিদের মদতে এলাকায় মাঝে মধ্যেই ঘটে যাচ্ছে দুষ্কৃতিমূলক কার্যকলাপ। রীতিমতো ভয়ে রয়েছেন এই পারের দুই সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। সেখানে পৌঁছে গিয়েছিলেন রিপাবলিকের প্রতিনিধি টিটপ বিশ্বাস। কি ছবি তুলে ধরলেন, দেখুন তার প্রতিবেদন। ভারত বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা অবস্থিত ইছামতি নদীর পাশ দিয়ে। আর এই ইছামতি নদী একদিকে রয়েছেন বাংলাদেশ, অন্যদিকে রয়েছে ভারত, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ। ঠিক সেখানে দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে শুরু করে বনগাঁ, বাগদা বিস্তীর্ণ এলাকা রয়েছে, বসিরহাট রয়েছে, যার উল্টো দিকে যে বাংলাদেশের যে সমস্ত সীমানা রয়েছে, সেখানে অধিকাংশ আসন কিন্তু জয়লাভ করেছেন বাংলাদেশের জামাত। তারা রয়েছেন বাংলাদেশের দ্বিতীয় আসনে, জামাতরা তারা কিন্তু জয়লাভ করেছেন। এই জামাত কারা? এই জামাত হলো একেবারে ভারতের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেন, তারা উস্কানিমূলক মন্তব্য করতেন, বিভিন্ন ধরনের হুমকি দিতেন, হুঁশিয়ারি দিতেন ভারতকে। এবং সেই জামাতরাই কিন্তু এবার জয়লাভ করলো বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গে। তারা এসে অবাধে লুটপাট করে আবার চলে যেত বাংলাদেশ। কিন্তু বিএসএফ অর্থাৎ ভারতীয় জওয়ান যারা রয়েছেন, তারা কিন্তু একেবারে সীমান্ত তারা কিন্তু ঘিরে রেখে দিয়েছেন। তারা কোনো রকমভাবে দুষ্কৃতীদের আসতে দিচ্ছেন না। কাঁটাতার রয়েছে, বিস্তীর্ণ জায়গায় কাঁটাতার এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। তার মধ্যেও তারা চাইছেন বারবার করে যে কাঁটাতার দেওয়া হোক, অবিলম্বে দেওয়া হোক, তাহলে তারা আরও অনেক বেশি সুরক্ষিত থাকবেন। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই জামাতদের আগামী দিনের ভূমিকা কি হয়। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। মিনমিনে চ্যানেল সহযাত্রী হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর হয়ে গেছে মিনমিনে চ্যানেল এই খবরগুলো দেখাবে না। আমরা সকাল থেকে কেন বারবার করে এই খবরগুলো দেখাচ্ছি? সীমান্তে রক্তবীজ আমরা শুনেছিলাম, কিন্তু সীমান্তে জামাতি রক্তবীজ, এটা বাস্তব, এটা ঘোর বাস্তব। আপনারা দেখেছিলেন, আপনারা বুঝেছিলেন যে সীমান্তে জঙ্গিরা আসে, সীমান্তে জঙ্গিরা থাকে। তৃণমূল কংগ্রেসের অনেকেও এখনো হয়তো প্রশ্ন করছেন
যে সত্যি কি থাকে, আর থাকলে তো কেন্দ্রীয় সরকারের ভূমিকা না, সমস্তটা কেন্দ্রীয় সরকারের ভূমিকা নয়। কেন্দ্রীয় সরকার জমি দাও বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে অনুরোধ করছেন, বারবার করে নির্দেশিকা পাঠানো হচ্ছে। আমি যে ম্যাপটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যে মানচিত্রটা, আমাদের কতটা জমি দেওয়া হয়েছে আর কতটা জমি দেওয়া হয়নি, এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে সদিচ্ছার অভাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজে চান না সমস্ত জায়গায় জমি দেওয়া হোক। সিল করে দিতে হবে দাদা, সিল করে দিতে হবে। আমাদের যে সীমান্তগুলো রয়েছে বাংলাদেশের সাথে, সেগুলোকে সিল করে দিতে হবে। যত জমি রয়েছে সব সিল করতে হবে। নদী নালা পথগুলোতে হাই ডেফিনেশন ক্যামেরা লাগাতে হবে। এটা না করলে আমরা কিন্তু আর বাঁচবো না। দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গ, এই ছোট্ট পশ্চিমবঙ্গ, এটা তো এমনি এমনি আসেনি না, আলাদিনের প্রদীপ ঘোষে আসেনি। এটা অনেক রক্তের বিনিময়, অনেক তর্কাতর্কির বিনিময়, শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক আবেদনের বিনিময়ে এসেছিল। নয়তো আজ পশ্চিমবঙ্গটা পাকিস্তানে চলে যেত। পাকিস্তানে যদি পশ্চিমবঙ্গ চলে যেত, তাহলে আজ আমি ময়ূখ রঞ্জন ঘোষ এই নামটাতেও হয়তো অনুষ্ঠান করতে পারতাম না। নদিয়া, গোটা বাংলার 15টি সীমান্ত এলাকা থেকে আমাদের 15 জন প্রতিনিধি এক এক করে প্রতিবেদন তুলে ধরেছেন। নদিয়ার প্রতিবেদন এবার দেখব। আপনারা প্লিজ ভাবুন, দেখুন, অফিসে প্রতিদিন কাজ করেন, আপনার দোকানে প্রতিদিন আপনি বসেন, কিন্তু এই ছবিটা 5 মিনিট হলেও দেখুন। এটা গেদে সীমান্ত। এই গেদে সীমান্ত একটি ল্যান্ড বর্ডার। এই গেদে সীমান্তর পাশাপাশি, গেদে সীমান্ত দিয়ে বহু মানুষ আসা যাওয়া করেন, কিন্তু তার পাশে বহু অঞ্চল, বহু এলাকা রয়েছে যেগুলো কাঁটা তার বিহীন। অর্থাৎ ল্যান্ড বর্ডার দিয়ে যারা বৈধভাবে আসছেন তাদের বিষয়ে ঠিক আছে, কিন্তু যারা এর বাইরে আসছেন, দেখি একবার। লেখা আছে বাংলাদেশ যাইবার পথ, বা বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকেই এই গেদে সীমান্তে চেক ইন চেক আউট করা হয়। বিভিন্ন সময়ে এই জায়গাটায় ব্যস্ততা থাকলেও এখন কিন্তু এক প্রকার জনশূন্য। তার কারণ বর্তমানে বিগত বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর চেয়ারে যে দাঁড়িয়েছিল ইউনিস সরকার, সেই সরকারের কারণেই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক এক প্রকার তলানিতে। নতুন করে বাংলাদেশের যে কমিটি হয়েছে 300 সদস্যের, যে বাংলাদেশ তারা যে জয়ী হয়েছে, সেখানে কিন্তু জামাতের যে অবস্থান সেটা কিন্তু উদ্বেগজনক। কারণ জামাতি যে উপস্থিতি, সেই উপস্থিতিতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়ছে নদিয়া বা ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে। এই সমস্ত জায়গাগুলো দিয়েই বিভিন্ন সময় এই জামাতের সংগঠনের যারা সক্রিয় সদস্য, তারা কিন্তু ঠান্ডা মাথায় ভারতে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর একের পর এক জঙ্গি নাশকতামূলক কাজকর্মগুলো চালিয়েছে। নদিয়ার সীমান্তবর্তী এলাকা বা বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে ওপারেই ঠিক দেখা গেছে বিভিন্ন জেলাতে, রংপুর থেকে শুরু করে বিভিন্ন জেলাতে, সেখানে কিন্তু জামাতের যে উপস্থিতি এবং তাদের যে নতুন করে নির্বাচনে তাদের যে উপস্থিতি, 2002 সালে যেই রেজাল্টটা ছিল সামান্য, সেটা কিন্তু এবার বেড়ে দাঁড়িয়েছে যথেষ্ট। এই জামাতি উপস্থিতিতেই কিন্তু যথেষ্টই চিন্তার ভাঁজ দিল্লিতে। এখন শুধু দেখার যে এদেরকে আটকাতে রাজ্য কি ব্যবস্থা নেয়। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট সুব্রতর সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। দেখুন, অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো স্থল সীমান্ত, অর্থাৎ যে সীমান্ত দিয়ে বিভিন্ন মানুষ ভিসা নিয়ে আসা যাওয়া করতে পারেন। কিন্তু প্রশ্নটা ঠিক এই জায়গায় নয়। প্রশ্নটা হলো এই স্থল সীমান্তর লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে এখনও অনেক জায়গায় কাঁটা তার দেওয়া হয়নি এবং অবিলম্বে দিতে হবে। আমাদের সাথে দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। দীপাঞ্জন, আপনার থেকে আমি 30 সেকেন্ডের একটি প্রতিক্রিয়া নেব। এই স্থল সীমান্ত বা ল্যান্ড বর্ডার, ল্যান্ড পোর্টের পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কেন জমি যে দেওয়া নিয়ে এত তর্কাতর্কি হবে? এটা তো বেসিক একটা জিনিস। না, এটা তো বললাম, যেখানে সরাসরি ভাবে শাসক দল
সরকারের সর্বোচ্চ প্রতিনিধি তারা সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হয়ে গিয়েছে, যেখানে জসিমউদ্দিন রহমানি আহ্বান জানাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, সেখানে তুমি কি করে আশা করো তুমি জমি দেবে? এবং এটাকে আমি বারবার বলছি, শুধু তার কাটা দিলে হবে না, তুমি ভেতরে 50 কিলোমিটার, এই 7-8টা জেলার 50 কিলোমিটার অব্দি কেন্দ্রীয় সরকারকে স্যানিটাইজ করতে হবে, যে ওখানে প্রশাসন, পুলিশ তারা যেন রাষ্ট্রের হয়ে কাজ করে, জামাতদের জন্য কাজ না করে। এবং তার জন্য 355 ধারা পুরো বর্ডার এরিয়াতে না করলে আগামী দিনে নির্বাচনের আগেও তুমি দেখবে কি ভয়াবহ কাণ্ড হতে চলেছে। আমি এখন ভবিষ্যৎবাণী করে রাখলাম, মিলিয়ে নিও। ঠিক, আমাদের আরও একাধিক প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো এই মুহূর্তে আমরা দেখাবো, কিন্তু তার আগে দীপ্তাংশু চৌধুরী আপনার কাছে শেষ প্রতিক্রিয়া। মানে এই কভারেজ যেটা সকাল থেকে আমরা করছি, সেই কভারেজের পরে কি নড়ে চড়ে বসবে রাজ্য সরকার, না একই জিনিস থাকবে? মানুষকে এবার এগিয়ে আসতে হবে। দেখুন, কোনো মেইনস্ট্রিম মিডিয়া সকাল থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট ভারতের সার্বভৌমত্ব নিয়ে এত সময় দেবে আমি ইদানিংকালে দেখিনি। তাই রিপাবলিক বাংলাকে 19 এক। দ্বিতীয়ত, সুদূর রাজ্য করছে না বলে আমি 15 বছর হাত গুটিয়ে বসে আছি, এটাও ঠিক নয়, যখন আমি জানি এটা ভারতের সার্বভৌমত্বর ওপর একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। যখন সমস্ত যেগুলো আমরা জানি সেটা ভারত, দিল্লিও জানে যে কোন কোন জায়গায় জামাত এসছে এবং জামাত কি করতে পারে এবং জামাতের পেছনে কারা কারা আছে, আমাদের থেকে অনেক বেশি ইনফরমেশন দিল্লির কাছে আছে। তাই যদিও এটা LARR 2013-এ রাজ্যকে নিয়ে এই জমি অধিগ্রহণ করতে হবে, কারণ ল্যান্ড ডিপার্টমেন্ট রাজ্যের ওপর, তো রাজ্য সংবিধানে ইউনিয়ন অফ স্টেটসের পশ্চিমবাংলা আলাদা নয়, তো ইট ইজ পার্ট অফ ইন্ডিয়া এখনো ভারতবর্ষের মধ্যে। তো দিল্লিকেও একইভাবে সেই জোর আমার মনে হয় 15 বছর দিল্লিকেও বসে থাকলে চলবে না, কারণ এটা ভারতের সার্বভৌমত্ব ব্যাপার। কে রাজ্যে আছে, কে এলো থাকলো, কন্টিনিউ করবে আমরা জানি না, কিন্তু বর্ডার তো চেঞ্জ হবে না, বর্ডার তো সেই যে র্যাডক্লিফ যে লাইন টেনে দিচ্ছে সেই বর্ডারই থাকবে। এবং আমি চাই না আমাদের সাধারণ যারা পশ্চিমবাংলার নিবাসী তারা একটা বিস্ফোরণে মারা গেল, একটা খাগড়াগড় হলো, ওখানে 100 জন মারা গেল। আমরা চাই না যেভাবে কাটোয়ায় কালকে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, আগুন জ্বললো, সেটা যদি চলন্ত ট্রেনে মানুষ যখন থাকতো আগুন জ্বলে যেত, শয়ে লোক মারা যেত এবং তারপর অনেক কমিশন ইনভেস্টিগেশন হতো, তার সামনে কোনোদিন আমরা কিছু পেতাম না। তাই এটা ভারতের ব্যাপার, এটা শুধু পশ্চিমবাংলার ব্যাপার না, এটা কেন্দ্রকেও স্ট্রংলি অ্যাকশন নিতে হবে যে 15 বছর কোনো আমাদের ল্যান্ড পাচ্ছি না, তো যে যা আসতে পারে, যখন খুশি জঙ্গি ঢুকে পড়তে পারে, আমরা হাত বসে থাকবো এবং রাজ্যের দিকে আঙুল দেখাবো, রাজ্য কেন্দ্রের দিকে আঙুল দেখাবে। তো আলটিমেটলি ভারতের 140 কোটি মানুষের বিপদ আমরা এই 400 কিলোমিটার 540 কিলোমিটার যেখানে কাঁটা তার নেই, সেই জন্য আমরা নিয়ে আসতে পারি না। এবং শেষ কথা আমি বলে শেষ করলাম আজকের দিনে, যে শুধু কাঁটা তার ইজ নট দ্য এন্ড থিং অফ, তার কাঁটা তার ছিল, অন্য জায়গায় কাঁটা তার আছে, সেখান থেকেও ইলিগাল ইমিগ্রেশন হয়, ইনফিল্ট্রেশন হয় এবং জঙ্গিরা ঢোকে। লাইন অফ কন্ট্রোল জম্মু কাশ্মীরে ঢুকছে, ইন্টারন্যাশনাল বর্ডার পাঞ্জাব জম্মু থেকেও ঢোকে। তাই চৌধুরী আপনি বলছেন, আমি দেখছিলাম দীপাঞ্জন দাও বলছিলেন, এবং শুভ্রাংশু ময়ূক একটা বিষয় দেখো, আমি দেখতে পাচ্ছি আমার ঘরের ঠিক বাইরে দোরগোড়ায় কার্যত জামাতিরা নিঃশ্বাস ফেলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো কিছু দেখতেই পাচ্ছেন না, তিনি বলছেন আর কত জমি দেব, কোথায় কি? তিনি তো 21শে জুলাইয়ের মঞ্চে সবাইকে বলছেন যে দরজা খুলে দেবেন। আমি জানি না, জামাত তো জঙ্গি, জামাত তো আমার ঘরের জামাই নয় যে যাকে আমি দরজা খুলে বলবো স্বাগত আমার ঘরে আসুন। শুধু সেক্ষেত্রেই বলতে পারি যদি আমার কোনো নির্দিষ্ট স্বার্থ থাকে, এবং এই জায়গা থেকে আমাদের সঙ্গে প্রত্যেকে থাকুন। এবং এই মুহূর্তে আমরা যে বড় খবরটা দেব আপনাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলো বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জায়গা পশ্চিমবঙ্গের, সেই বাংলাদেশের সেই সীমান্তগুলোতে জামাত খুব ভালোভাবে জিতেছে এই ভোটে, এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বেশিরভাগ জেলাগুলোতে যেখানে আধিপত্য স্থাপন করেছে জামাত। দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী লাগোয়া এলাকা জেলাগুলোর মধ্যে জয়পুরহাটের দিকে আসন জিতেছে। ভারত বাংলাদেশ সীমান্ত ডাঙ্গি বর্ডার পেরোলেই জয়পুরহাট
সেই এলাকায় জামাত আসন জিতেছে, সাফল্য পেয়েছে, অর্থাৎ তারা মাথাচাড়া দিচ্ছে। বারংবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের এই সীমান্ত দিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এর আগেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আর এবার তো আরও ভালো, কারণ এবার তারা বেশ ভালোভাবে বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় বিধানসভা, তারা বেশ কিছু জেলায় জিতেছে আসন জামাতিরা। আমি একবার আসবো শুভ্রাংশুর কাছে, আসবো। শুভ্রাংশু, আমরা যে কথাগুলো বলছিলাম, দক্ষিণ দিনাজপুরের যে অঞ্চলগুলো বলছিলাম সীমান্ত লাগোয়া এলাকা, সেখানে জামাতিদের উত্থান, এটা তো আমাদের জন্য সিঁদুরে মেঘ। দেখো, এই যে দক্ষিণ দিনাজপুরের এই যে ছবিগুলো আছে, এই দক্ষিণ দিনাজপুরে আমরা তো ছবি দেখলাম, দক্ষিণ দিনাজপুরের ছবি দেখলাম। দক্ষিণ দিনাজপুর এমন একটা জায়গা, নাটক হতো, শান্তির জায়গা ছিল, কিন্তু সেই দক্ষিণ দিনাজপুরে আমাদের সীমান্তও ছিল, কিন্তু তার পার্শ্ববর্তী জায়গাটা যখন জামাতের ওখানে চলে গেল, সেখানে আমরা যখন দেখছিলাম, ওখানে যখন ইউনিট সরকার এলো, সেই সময় জামাতিদের কি রংবাজি। একটা কথা বলছি, আমি দক্ষিণ দিনাজপুরের ছবি দেখাচ্ছি, আমরা দেখাও, খুব ভয়ঙ্কর ছবি, প্রতিটা ময়ূক বলবে, কিন্তু একটা জিনিস আমার বলার আছে, কিছুদিন আগে যখন এসআইআর শুরু হলো, একটা জিনিস বুঝতে হবে, দেখবে যাদের বড় বড় আবাসনে কিছু মানুষ কাজ করত, বিভিন্ন জায়গায় লোকের ভিড় ছিল, তাদেরকে কারা রিক্রুট করেছিল বিভিন্ন আবাসনে? না, স্থানীয় তৃণমূল নেতারা, যে আবাসন থেকে ময়লা নিয়ে যাবে, ময়লা ফেলাবে, তারা এসআইআরের পর হাবিশ হয়ে গেল। অর্থাৎ তৃণমূল নেতারা, আমি দমদমের কথা বলতে পারি, আমি গড়িয়ার কথা বলতে পারি, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে চেন সিস্টেমের লোক এসেছিল, তারা এখন আর নেই। তারা কোথায় গেল? তাদের কে রিক্রুট করেছিল? তাদের তৃণমূল নেতারা রিক্রুট করেছিল, এটা সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে জামাতিদের যে জেহাদিরা আছে, জামাতিদের যে জঙ্গিরা আছে, ঠিক তারাও তো এই ছলাকলা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। খাগড়াগড়ের ঘটনার সময় তোমার নিশ্চয়ই মনে আছে, খাগড়াগড়ের যে ঘটনা ছিল মনে আছে নিশ্চয়ই, যে রাজমিস্ত্রির ছদ্মবেশে এসেছিল জামাতিরা, তাদের গয়া থেকে ধরলো। তাহলে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে রেড করিডর তৈরি হচ্ছে জামাতিদের নিয়ে, এটা কিন্তু ভয়ঙ্কর। কেন, জামাতিদের মূল মুদ্রা কথা যে ভারতবর্ষের যে একটা যে ব্যাপারটা আছে, এটাকে ধ্বংস করো। এবং ওদের যে গুরুদেব আছে পাকিস্তান গুরুদেব, সেই পাকিস্তান গুরুদেব এবং সবার উপরে যে আঁকা আছে আল কায়দা। শুভ্রাংশু, তুমি যেমনটা বলছিলে, এই দক্ষিণ দিনাজপুরে, শান্তির দক্ষিণ দিনাজপুরকে কারা অশান্ত করার চেষ্টা করছে। আমাদের প্রতিনিধি রিপন এই দক্ষিণ দিনাজপুর থেকে একটি প্রতিবেদন তুলে ধরেছেন। কি সেই প্রতিবেদন একবার দেখব। এই যে দেখুন, ওটাই কিন্তু বাংলাদেশ। এই যে এখানে বিএসএফ এর ইয়ে রয়েছে এবং এগিয়ে গেলে বাংলাদেশের ইয়েটাও খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু এখন ক্যামেরায় হয়তো আসবে না। বাংলাদেশের যে বিজিবির ইয়ে সেটা দেখা যাচ্ছে এবং বিএসএফ কিন্তু এই যে নৌকা জাতীয় পতাকা লাগা রয়েছে, এটাতে নজরদারি চালায় এবং এই নৌকার পর থেকে কিন্তু বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং ওদিকে জয়পুরহাট, তারপরে নওগাঁ, এই ডিস্ট্রিক্টগুলো শুরু হয়ে যাচ্ছে এবং এই পাশে দক্ষিণ দিনাজপুর। এই দিক দিয়ে কিন্তু অনায়াসে আসার একটা সম্ভাবনা রয়েছে, যদিও কিছুটা আনফেন্সিং রয়েছে এবং ফেন্সিং হওয়ার কাজও শুরু হয়েছে। এই যে জামায়াতের উত্থান, সেটা কিন্তু একটা প্রভাব বিস্তার করছে সেই দিকে। কিন্তু বাংলাদেশ সীমান্ত একটা আত্রাই নদী, সেটা কিন্তু একদম চলে গেছে বাংলাদেশ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে। দেখা যাচ্ছে যে নৌকোটা, এটা কিন্তু বিএসএফ জওয়ানদের নৌকো, তারা নজরদারি চালায় আত্রাই নদীর ওপরে বাংলাদেশের দিকে এবং নৌকাটার পরেই কিন্তু বাংলাদেশ কিছুটা এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে বাংলাদেশের যে বিজিবি তাদের যেটা ডেরা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে পথ, মানে এই যে নদীটা চলে গেছে, এই নদীটা গিয়ে বাংলাদেশে গেছে এবং আমাদের যে এই যে দক্ষিণ দিনাজপুর জেলা, যে এই যে ডাঙ্গি সীমান্ত, এই সীমান্তর ওপারেই কিন্তু যে রাজশাহী যে জেলা, রাজশাহী, নওগাঁ সব পাশাপাশি জেলা, সেই রাজশাহী যে এলাকায় যে জেলা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু জামায়াত তাদের কিন্তু যে আসন সেটা জিতেছে। যদিও দিনাজপুর বগুড়ার হিলির দিকটা, সেই দিকটা বিএনপি দখল করলেও এই দিকটা বা ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দিনাজপুর জেলার এই দিকটাতে জামায়াত তাদের কিন্তু যে প্রভাব সেটা কিন্তু বিস্তার করেছে এবং এখান থেকেই চিন্তার ভাঁজ উঠছে। কারণ
জামায়াতের যে আসন জিতেছে, জামায়াত বরাবরই ভারত বিদ্বেষী এবং ভারতের বিপক্ষেই তারা কথা বলতে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তবর্তী জেলায় তাদের যে প্রভাব বিস্তার করবে, যে অনুপ্রবেশ, সেটা একটা বাড়ার যেমন সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জলপথ দিয়ে কিন্তু আরামসে তারা কিন্তু চলে আসতে পারবে পার হয়ে এলেই এই জলপথে, কারণ জলপথে কাঁটাতার দেওয়া সম্ভব না, জলপথ খোলাই রাখতে হবে। নজরদারি যেমন বিএসএফ করেছে সেটা কিন্তু চালাবি আগের থেকে অনেকটাই নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু এই জলপথে অনায়াসে চলে আসতে পারবে এবং এখানে বিস্তারিত একটা ফরেস্ট রয়েছে, এই ফরেস্টে তারা আশ্রয় নিতে পারবেন এবং এখান থেকে ভারতবর্ষের অনেক ক্ষতি করতে পারবে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। এবার আমরা যে নদীর কথা বলবো সেই নদী আমরা প্রত্যেকে চিনি, ইছামতি নদী। ইছামতি নদী, তার ওপারেই রয়েছে বাংলাদেশ এবং আমরা জানি যে অনেকেই আমরা ঘুরতে যাই টাকি ইত্যাদি ইত্যাদি, সেখানে গিয়ে আমরা ইছামতি নদীতে বেশ ভালো রকম সময় কাটিয়ে আসি, কিন্তু তার ওপারে যে বাংলাদেশ রয়েছে এবং যে সীমান্তবর্তী এলাকা রয়েছে ঝাউডাঙ্গা এবং আংরাইল, সেই ঝাউডাঙ্গা এবং আংরাইল সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার নেই বেশ কিছুটা জায়গায়, সেই কাঁটাতারবিহীন গ্রামগুলোতে আতঙ্কের ছবি ধরা পড়ছে। তারা বলছে দ্রুত ফেন্সিং চাই এবং যত রাত হয় বিএসএফ এর নজর এড়িয়ে বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ফসলে কিভাবে চাষের জমিতে তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে লুট করার জন্য, এবং তার মধ্যে জামাতিরা কিভাবে তাদের কার্যকলাপ বহুদিন ধরে চালিয়ে আসছে সেইটা চলছিল। তখনও পর্যন্ত তারা নিষিদ্ধ ছিল নির্বাচনে, এবার তো নির্বাচনে তারা বিরোধী পক্ষ হিসেবে চলে এসেছে এবং সেই জায়গা থেকে তারা তাদের উত্থান হয়েছে জামাতিদের। আর এই নিয়ে রীতিমতো এই ঝাউডাঙ্গা আর আংরাইল সীমান্তবর্তী এলাকার মানুষজন, বিশেষত কৃষকরা, তারা রীতিমতো ভয় পাচ্ছে, উদ্বিগ্ন যে নিজেদের ফসল কিভাবে বাঁচাবেন তারা। আমাদের প্রতিনিধি ঘুরে দেখলেন সেই এলাকা, কি দেখলেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস, দেখুন সেই প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন হলো, আর বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশে কিন্তু এগিয়ে রয়েছে বিএনপি, অন্যদিকে সেখানে হাড্ডাহাড্ডিভাবে লড়াইতে ছিলেন জামাত। এই জামাত কারা? যেই জামাত ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, ভারতকে হুমকিমূলক হুঁশিয়ারিমূলক একাধিক মন্তব্য করেছেন এই জামাতরা। সেই জামাত বেশ কয়েকটি আসন পেয়েছেন, সেই আসনগুলো মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে সীমান্ত রয়েছে সেই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু তারা জয়লাভ করেছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনা, আর উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা কিন্তু ইছামতি নদী বয়ে গেছে ভারত বাংলাদেশ সীমান্তে। আমি দেখাবো আমার ডান দিকে, যেদিকে নদী এই মুহূর্তে মৃতপ্রায়, এই ইছামতি একটা অংশ, ঠিক এখান দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। ঠিক ইছামতির ওপারটা আমার সহকর্মী জুম করে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে একজন ভদ্রলোক কিন্তু হেঁটে যাচ্ছে। এর মধ্যে দুষ্কৃতীরা আসেন রাতের অন্ধকারে, তারা এসে সবজি সমস্ত কিছু চাষের জমিতে বিভিন্ন ধরনের ফসল নষ্ট করেন। আমি দেখাবো চাষের বেশ কিছু জমিও রয়েছে কিন্তু এখানে চাষবাস করা হয়। আর বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা তারা একেবারে চলে আসেন ভারতে, এসে তারা কিন্তু সমস্ত ধরনের চাষের সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু নষ্ট করে দিয়ে তারা রাতের অন্ধকারে তারা আবার বাংলাদেশ পালিয়ে যান। বিএসএফ বিভিন্ন সময় তারা করেন, সেখানে তারা চলে যান। কিন্তু একটা প্রশ্ন উঠছে, যেই জামাতরা জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায়, তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা রয়েছেন তারা কতটা সুরক্ষিত রয়েছেন? তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। তারা বলছেন যে কাঁটাতার যেখানে নেই সেটা কিন্তু অতি দ্রুত প্রয়োজন। বাংলাদেশের নতুন সরকার তারা কিভাবে তাদের দেশকে শান্ত করেন এবং ভারতবর্ষের সঙ্গে তাদের সম্পর্ক কতটা মধুরপূর্ণ হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। যারা অন্য ঘরে যাচ্ছেন, যারা টিভির সামনে নেই, তারা আমাদের এই কিউআর কোড, সেই কিউআর কোডটা স্ক্যান করে বাইরে গেলেও আপনার মোবাইল ফোনে ইউটিউবের মাধ্যমে এই কভারেজ দেখতে পারেন। আমরা লাগাতার এই কভারেজ করছি। এর পাশাপাশি মানুষ চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখুন মানুষ চাইছেন, কত মানুষ। আমরা প্রশ্ন করেছিলাম যে কাঁটাতার চান না চান না, 89% মানুষ বলছেন চান, 89% মানুষ বলছেন সিল করে দেওয়া হোক। প্রায় 3,500 ভোট পড়ে গেছে। ইউটিউবে প্রায় 7,000 মানুষ এই মুহূর্তে দেখছেন, ফেসবুকে দেখছেন, টিভির পর্দায় দেখছেন, অফিসে, গ্রামে, শহরে, সব জায়গায় দেখছেন। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে এবং সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল, সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং
কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো পেট্রোপোল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্নযুক্ত। বঙ্গ থেকে সীমান্ত লাগোয়া বেশিরভাগ সিট জামাত জিতেছে, এটা অত্যন্ত চিন্তার বিষয় ভারতের সুরক্ষার ক্ষেত্রে, এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্ডারের এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গ এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তি কিন্তু দিন দিন বহর বাড়ছে, শক্তি বাড়াচ্ছে তারা, যা পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য, ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আগামী দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।